সবাই সবাই ভালো। ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো। আচ্ছা। আচ্ছা, আমরা শুরু করে দিই এই তাহলে। যারা সাউন্ড আসবে তারা আসবে আর কি। সরি, একটু দেরি, মানে আমাদের টাইমটাও যে সময়ের জন্য, যে আপনার মিউট করে নেটওয়ার্কের দিন। সমস্যাটা হচ্ছে আর কি, নেটওয়ার্কের সমস্যাটার জন্য আসলে একটু হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আজকে তো তারপরেও টাইমটা ভালো, মানে সাউন্ডটা শোনা যাচ্ছে। এখানে কান্তা আপু আছেন, কান্তা আপু আছেন, সৈয়দা মুনতারিন। আপু, আসসালামু আলাইকুম আপু। জি আপু, আপনার বাচ্চা তো হাইপার সমস্যা বলেছিলেন তো, তো জি আপনি, জি। আচ্ছা আচ্ছা, না, এই জন্য আবার একটু শিওর হচ্ছে। তাহলে আপু আমি স্টার্ট করে দিই আর না, কি। আসি আপু। আচ্ছা জি আচ্ছা। আপু, স্টার্ট কর। আচ্ছা। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা তাহলে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের প্ল্যান ছিল এডিএইচডি শিশুদের বা হাইপার অ্যাক্টিভ, মানে ডিসঅর্ডারে যারা আক্রান্ত, তাদের খাদ্য ব্যবস্থাপনা বা ডায়েট আর কি। তো তাদের ডায়েটের ব্যাপারে প্রথমে আমি একটা কথা বলে নিই। আসলে ডায়েট সংক্রান্ত যত বিষয় আছে, আপনারা চেষ্টা করবেন একজন পুষ্টিবিদের কাছে কখনো না কখনো একটু দেখা, মানে যাবেন। খুব জরুরি এটা, একজন পুষ্টিবিদের কাছে যাওয়া। এখন আমরা যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে ইন জেনারেল সবার জন্য। এখন অনেক সময় দেখা যাচ্ছে অনেক খাবার আপনাদের একজনের বাচ্চার জন্য হয়তো নিষিদ্ধ হচ্ছে, ঠিক আছে, এখানে আমাদের মানে গণ যেটা বলা কি, সবার জন্য যেভাবে বলছি, হয়তো আরেকজনের জন্য দেখা যাচ্ছে সেটা মানে প্রযোজ্য নয়। এমন হতে পারে, কারণ এটা এক একজনের আম, শারীরিক ঝামেলা এক এক রকম, যেমন অ্যালার্জেটিক বিষয় থাকে বাচ্চাদের। এখন কারো কোনো খাবারে কারো অ্যালার্জি আছে, কারো অ্যালার্জি নাও থাকতে পারে কোনো একটা নির্দিষ্ট খাবারে। এই জন্য প্রথমেই বলে নিলাম এই বিষয়টা আমাদের, প্রথমেও বলে নিচ্ছি, আমাদের শেষেও আমরা হয়তো উপসংহারে গিয়ে এই কথাটাই বলবো। তবে আমরা ইন জেনারেল আলোচনা করছি। আচ্ছা, আচ্ছা, বেশ কিছু খাবার রয়েছে যা এডিএইচডি আক্রান্তদের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এখন কোন খাবারগুলো খাওয়া যাবে, কোন খাবারগুলো খাবার খাওয়া যাবে না, আমরা বেসিক্যালি ওই টপিক গুলো নিয়েই ধরে ধরে আলোচনা করব। আবার কিছু খাবারে এডিএইচডির লক্ষণ আরো খারাপের দিকে যায়। স্বাস্থ্যকর এবং পরিপূর্ণ খাবার এডিএইচডি এর লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে এবং সুস্থ সফল জীবন উপভোগ করতে সাহায্য করতে পারে। আমি একটু আপনাদেরকে স্ক্রিনে একটু দৃষ্টি আকর্ষণ করছি। এডিএইচডি বাচ্চাদের খাবার নির্বাচনের ক্ষেত্রে ব্যালেন্সড নিউট্রিশন যেন থাকে তা নিশ্চিত করতে হবে। ব্যালেন্সড খাবার মানে সবকিছু তার জন্য যে সহনীয় মাত্রা, যেটা দেখা গেছে অনেক গবেষণায় দেখা গেছে ভিটামিন বি, সি, ডি3, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়াম জাতীয় ভিটামিন ও খনিজ জাতীয় খাবার এই চিকিৎসায় ভালো কাজ দেয়। আচ্ছা, এখন আমরা অভিভাবকরা যে বিষয়গুলোতে একটু নজর দিতে পারেন, আমরা ওই বিষয়গুলো একটু বলার চেষ্টা করছি। প্রক্রিয়াজাত খাবার বাদ দেওয়া, এটা আসলে সবার জন্যই প্রযোজ্য। এই এই টপিকটা, এই ইস্যুতে প্রক্রিয়াজাত খাবার, এই যে আমরা বলি প্রসেস ফুড, চিপস, জুস, যেগুলো প্যাকেটজাত খাবার, যেগুলোতে রং মেশানো, এগুলো আসলে ইন জেনারেল সব বাচ্চাদের জন্যই আসলে ক্ষতিকর। এটা বাদ দেওয়া যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রক্রিয়াজাত খাবারে পাওয়া কৃত্রিম খাবারের রঙের কারণে এডিএইচডি শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি বৃদ্ধি হতে পারে। তাই শিশুদের খাদ্য তালিকা থেকে এই বিষয়গুলো বাদ দিতে হবে। অনেক সময় হয়তো আপনি বাইরে নিয়ে গেছেন, সে দোকান থেকে সে কিনতে চায়, যদি এখন আপনারা ম্যাক্সিমাম গার্ডিয়ানরা কিন্তু এই ব্যাপারে সচেতন আর কি, এই খাবারগুলো অনেকেই দেন না এখন। তারপর আমরা বলার জন্য বলা, চিপস, জুস সহ প্যাকেটজাত খাবার। আচ্ছা, খাবার তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার এডিএইচডি শিশুদের হাইপার অ্যাক্টিভিটি কমাতে অনেকখানি সহায়ক হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার কি হতে পারে? যেমন চর্বিহীন মাংস, মাছ, ডিম, মটরশুঁটি, বাদাম, সয়া এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার বাচ্চাদের এডিএইচডি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আচ্ছা, এখানে আমি একটা কথা আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করি, আমার এখানে এটা আমি উল্লেখ করি নাই। এই যে একটা কথা আমি বললাম, সয়া সয়া মানে খাবারটা বেশ প্রোটিন সমৃদ্ধ। এখন বলা হচ্ছে দুগ্ধজাত খাবার কম চর্বিযুক্ত। আসলে কি কম চর্বিযুক্ত দুগ্ধ কি পাওয়া যায়? আমরা যে বাচ্চাদেরকে গরুর দুধটা দিচ্ছি, ওখানে তো কম চর্বিযুক্ত না। ওটাতে তো নর্মাল যে ল্যাকটিক অ্যাসিড যেটা থাকে ওটা কিন্তু থাকে। এই ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে, সয়া যে কথাটা বলা হচ্ছে, সয়ার দুধ কিন্তু আছে। যদি আপনাদের কারো বাচ্চার দুধের যে ল্যাকটিক অ্যাসিডটা আছে, দুধে যদি কোনো অ্যালার্জি হয়, এমন হয় যে সে গরুর দুধ খেলে বা দুধ খেলে তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি বাড়ে, সেই ক্ষেত্রে সয়া দুধ দিতে পারেন বিকল্প দুধ হিসেবে। এটা আমি জাস্ট এখানে উল্লেখ করি নাই, আমি আমার এটার বাইরে কথা বললাম। জিঙ্ক আছে এমন খাবার তালিকায় রাখা। জিঙ্ক সমৃদ্ধ খাবার এডিএসডি বাচ্চাদের ব্যবস্থাপনার জন্য খুব বেশি ভালো প্রভাব ফেলে। কিছু গবেষণায় দেখা গেছে যে এডিএসডি রোগীদের রক্তে জিঙ্কের মাত্রা অন্যান্য শিশুদের তুলনায় কম, এবং জিঙ্কের ঘাটতি পূরণে এই রোগের উন্নতি ঘটতে পারে। তাদের মধ্যে এই জিঙ্কের ঘাটতিটা কিন্তু থাকে। এই জন্য জিঙ্কের ঘাটতি পূরণের জন্য জিঙ্ক সমৃদ্ধ খাবারটা দিতে হবে। এক্ষেত্রে জিঙ্কের উৎস, জিঙ্কের প্রধান খাদ্য উৎস আমি কিছু খাদ্যের নাম এখানে উল্লেখ করেছি। দানা শস্য ও উপজাত খাদ্য, ডাল ও সয়াবিন, মাংস ও ডিম, কলিজা, ডিমের কুসুম, মাছ, শাক, ফল, দুধ, বাদাম ইত্যাদি খাবারেও জিঙ্ক পাওয়া যায়। এখন এই যে খাবারগুলোতে জিঙ্ক পাওয়া যায়, আবার বলা হচ্ছে দুধের ক্ষেত্রে বাচ্চাদের নিষেধাজ্ঞাও দিচ্ছে। বললাম না যে কম চর্বিযুক্ত, তাহলে দুধও বলা হচ্ছে প্রোটিন জিঙ্ক আছে আবার কম চর্বিযুক্ত। তাহলে এখন এক 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 জায়গাতে এক এক রকম বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে মানে মানে আপনার বাচ্চার সাথে কোনটা যায়, কোন খাবারটা, যদি যদি দুধে যদি তার অ্যালার্জি থাকে, তখন তাকে দুধের ব্যাপারটা আপনাকে এটা ডাক্তারের সাথে বা পুষ্টিবিদের সাথে আলাপ করে, বা তাকে কম চর্বিযুক্ত দুধ দিয়ে ওভাবে টেস্ট করে দেখতে হবে। মানে এটা আসলে এক একজন বাচ্চার জন্য এক একটা প্রযোজ্য। এখানে যদি এটা গণহারে বলা হচ্ছে, ফ্যাটি অ্যাসিড দেওয়া, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এডিএসডি বাচ্চাদের স্বাভাবিক রাখতে সাহায্য করে। ওমেগা 3 জাতীয় খাবার কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের জন্য খুবই ভালো, মস্তিষ্কের কার্যকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ওমেগা 3 এটা আসলে খুবই ভালো। ওমেগা 3 জাতীয় যত খাবার আছে আপনারা চেষ্টা করবেন ওগুলো বাচ্চাকে দিতে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এখন আমরা বলতে পারি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তাহলে কি কি খাবার, আমরা একটু ওখানে যাব। যেহেতু এডিএসডি আক্রান্ত শিশুদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কমে যায়, তাই তাদের কাছে ফ্যাটি অ্যাসিডটা কমেই যায় ওমেগা 3। তাই এই রোগে আক্রান্ত শিশুদের খাবার তালিকায় বেশি বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রয়োজন। যেমন এখন এই খাবারগুলো কি কি, যেমন ইলিশ মাছ, সামুদ্রিক আর কি, টুনা মাছ, সার্ডিন, স্যামন, কড মাছের তেলে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাবো। যেমন আখরোট, বাদামের মধ্যে একটা আখরোট বাদাম আছে, আখরোট জাতীয় বাদাম, ওটা বেশ ভালো। মাছ ছাড়াও কিছু খাবারে ওমেগা 3 অল্প পরিমাণে পাওয়া যায়, যেমন ফ্ল্যাক্সিড তেল বা তিসির তেল, ওয়ালনাট, তারপর হচ্ছে আপনার এই যে আরেকটা জিনিস আছে আমি যেটা বলতে চাচ্ছি, চিয়া সিড, চিয়া সিড, সবুজ পাতাওয়ালা সবজি, ক্যানোলা অয়েল। এখন আমি কিন্তু চিয়া সিডের কথা এখানে আমাদের, আপনারা যারা নতুন আছেন তারা হয়তো আহ, এখনো জানেন না হয়তো, বা যারা আমাদের পেজ ফলো করেন তারা জানবেন। আমি চিয়া সিডের উপর বেশ জোর দিয়ে আমি একটা ভিডিও করেছি, দুইটা ভিডিও করেছি। চিয়া সিড কিন্তু বাচ্চাদের গ্যাসের প্রবলেম, বাচ্চাদের না, এটা বড়দের জন্য ভালো। অনেক মা, বেশ কয়েকজন মা কিন্তু এটা অলরেডি খাচ্ছেন, আমাকে বলেছেন আর কি, বাচ্চাকেও খাওয়াচ্ছেন নিজেও খাচ্ছেন। চিয়া সিড, যেমন আমি পার্সোনাল বলতে পারি আমার ঘরের কথা, আমি কিন্তু চিয়া সিডটা ভিজিয়ে রাখি। বাইরে থেকে আসলে, মানে আমাদের বাইরে যারা যায় ওদের আসলে সবাইকে বলি এটা খাও, এনার্জি আসে চিয়া সিড থেকে। তো চিয়া সিডটা কিন্তু মাথা ঠান্ডা রাখে, বাচ্চাকে তার অস্থিরতা কমাতে সাহায্য করে,
তো চিয়া সিডটা আপনারা বাসায় রাখতে পারেন। এটা আমি একটু আলাদা করে বললাম, এটা বড়রাও খেতে পারবেন। আচ্ছা, জটিল কার্বোহাইড্রেট, আমাদেরকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু অ্যাভয়েড করতে বলা হয়, এই জন্য জটিল কার্বোহাইড্রেট জাতীয় খাবার। টাটকা ফল, বাচ্চাদেরকে চেষ্টা করবেন টাটকা ফলটা দিতে, টাটকা ফল এবং ফলের রস, টাটকা ফল এবং সবজি। এই এডিএসডি বাচ্চাদের জন্য বেশ ভালো এটা খেতে, কারণ এত খাবার তাদেরকে নিষেধ করা হয়, তাহলে বলা হয় তারা খাবে কি? সবই যদি নিষিদ্ধ হয় তারা খাবেটা কি? এই জন্য টাটকা ফল এবং ফলের রস, ফলের জুস, এটা কিন্তু খুব উপকারী। তাদেরকে ঘন ঘন এটা দিতে পারেন যাতে সে বেশি বেশি হাইড্রেটেড থাকে। হাইড্রেটেড যদি থাকে তার মধ্যে এনার্জিটা কাজ করবে। আয়রনের উপর জোর দিন, আয়রন সমৃদ্ধ খাবার। শিশুদের আচরণ স্বাভাবিক রাখতে আয়রনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যেমন লাল মাংস, মুরগির মাংস এবং মটরশুঁটি। এই যে সামনে শীতকাল আসতেছে, মটরশুঁটি নিবেন বেশি বেশি, মটরশুঁটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তাই এডিএইচডি আক্রান্ত শিশুদের খাবারে আয়রনের মাত্রার দিকে মনোযোগ দেওয়া জরুরি। আর এটা যেমন আমি ব্যক্তিগতভাবে গত শীতে এটা খুব উপকার পেয়েছি আমার নিজের জন্য। আমি বিভিন্ন রকম তরকারিতে, সেটা মাছ মাংসের মধ্যে মটরশুঁটি দিতাম, যে কোনো সবজি রান্না করলে মটরশুঁটি মিশিয়ে দিতাম, কাঁচা মটরশুঁটি। বেশ খেতে কিন্তু বেশ উপাদেয়, খাবারটাও কিন্তু বেশ মজা হয়। এটা আপনারা আগামী শীতে কিন্তু এটা দেখতে পারেন। আর আমি এবার চেষ্টা করব যে আমার নিজের অভিজ্ঞতাটা আমি আসলে একটু শেয়ার করতে চাই বারবার, যে যদি মটরশুঁটি সারা বছরের জন্য যদি সংরক্ষণ করা যায় আরো বেশি ভালো হয়। শীত যেহেতু আসতেছে, আমি এটা আমার প্ল্যান আর কি, আমি এটা শেয়ার করলাম আমার নিজের কথাটা। মিষ্টি জাতীয় খাবারের পরিমাণ কমানো, যেমন চিনি মিষ্টি জাতীয় খাবার অবশ্যই এই বাচ্চাদের জন্য অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে। রক্তে চিনি বৃদ্ধি করলে উচ্চতর অ্যাড্রেনালাইন উৎপাদন প্রভাবিত হয়, যা শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভ আচরণকে প্রভাবিত করে। তাই মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে খাবারের তালিকায় তাজা ফলমূল যুক্ত করুন। যেমন সাদা চিনিটা ক্ষতিকর, সাদা চিনিটা ক্ষতিকর অবশ্যই। এখন সাদা চিনির পরিবর্তে ব্রাউন চিনি দিতে পারেন বা হালকা গুড় দিতে পারেন। জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এডিএসডি স্বাভাবিক রাখতে এই দুটি খনিজ উপাদানের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। জিঙ্ক তো আমরা আলোচনা করেছি, জিঙ্ক ডোপামিন নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ককে শক্তিশালী করে। অন্যদিকে ম্যাগনেসিয়াম মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে। শিশুদের আচরণ, গুরুতর আচরণ, গুরুতর আচরণের যে প্রভাব ওটাকে নিয়ন্ত্রণে রাখে ম্যাগনেসিয়াম জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা আমরা আগে একটু বলেছিলাম, জটিল কার্বোহাইড্রেটটা বেশ ভালো। এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন সাদা চিনি, যেটা আমরা সবাই জানি, নিয়মিত চিনি, সাদা ময়দা, সাদা চিনি, সাদা ময়দা, সাদা ভাত, এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। সাদা ভাতের পরিবর্তে আমরা লাল চালটা ব্যবহার করতে পারি, লাল চালটা খেতে পারি, এটা সবার জন্য উপদেয়। সাদা ময়দার বাদ বাদ দিয়ে আমরা লাল আটাতে যেতে পারি। তারপর নিয়মিত চিনি, যেটা সাদা চিনি বাদ দিয়ে আমরা ব্রাউন চিনিতে যেতে পারি। বাদামি চালের ভাত, ওটস, বাচ্চাকে ওটস বা জব খেতে দিতে পারেন। ওটস তো এখন বাজারে পাওয়া যায়, ওটস দিয়ে বিভিন্ন ভাবে তাকে খাওয়াতে পারেন। দুধ দিয়ে খাওয়াতে পারেন, একটু ফ্রুটস দিয়ে খাওয়াতে পারেন, অথবা এটাকে আবার একটু ডিম দিয়ে সবজি দিয়ে এটাকে একটু নাস্তার মতো করে হালকা তেলে দিয়ে খাওয়ানো যায়। বিভিন্ন ভাবে একটু টেস্ট চেঞ্জ করে করে বাচ্চাকে ওটসটা দিতে পারেন। ওটসটা অনেক অনেক উপকারী, ওটসটা এটা আমি বাসায় আমি রাখি। গবেষণায় দেখা গেছে যে এডিএইচডি আক্রান্ত শিশুরা অনেক স্বাভাবিক খাবারের প্রতিও সংবেদনশীল। সংবেদনশীল মানে অ্যালার্জেটিক বোঝাচ্ছে এটা। যদি এই ডায়েট গুলো শনাক্ত করা না হয় তবে পরিস্থিতি আরো গুরুতর হতে পারে। এখন এই কথাটা মানে হচ্ছে, এই যে আমরা এটা নিষিদ্ধ আবার এটা খাবেন, আমরা এই যে কথাগুলো এতক্ষণ বলছি, এখানে দেখা যাচ্ছে অনেক খাবার হয়তো আপনার বাচ্চাকে খাওয়ালে তার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, যদি সমস্যা না হয় তাকে আসলে দেওয়া যায়। এগুলো সবই কিন্তু পুষ্টিকর খাবার। এতগুলো পুষ্টিকর খাবার যদি তার জীবন থেকে আমরা বাদ দিয়ে দিই, আসলে এটা তো তাহলে সে বাচ্চাটা পুষ্টি পাবে কিভাবে? এই জিনিসটা আসলে একটু ভাবার বিষয়। মানে আমরা ইন জেনারেল বাদ দিতে যেটা বলা হচ্ছে সেটা বলছি, ঠিক আছে, কিন্তু যদি আপনার বাচ্চাকে আপনি টেস্ট করবেন বাসায়,
টেস্ট করবেন যে তাকে দুধ দেওয়া যায় কিনা, তাকে ডিম কুসুম সহ দেওয়া যায় কিনা। তার যদি দুধ খাওয়ার পর কুসুম সহ ডিম খাওয়ার পর যদি সে কোনো সমস্যা না করে, তার যদি অস্থিরতা না বাড়ে, তাহলে দেওয়া যায়। আবার যদি অস্থিরতা বাড়ে, ওই খাবারটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, মাস্ট বি বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এডিএসডি ম্যানেজ করতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল খাওয়া জরুরি। এখন এই যে আমরা বিভিন্ন খাবার তাদেরকে বাদ দিতে বলছি, এই জন্য ওটা ঘাটতি পূরণ করার জন্য আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল যুক্ত খাবারগুলোর উপর বেশি বেশি জোর দিব, বেশি বেশি জোর দিব। এই জন্য তাজা ফলমূল সবজি এগুলোর কথা বলা হচ্ছে আর কি, মানে ওটা ব্যাকআপ দিতে হবে খাবারটা। আচ্ছা, একটি সহজ পদ্ধতি হলো এমন একটি খাদ্য অনুসরণ করা যাতে ফল এবং সবজি, প্রোটিনের ভালো উৎস, জটিল কার্বোহাইড্রেট এবং সম্পূর্ণ শস্য অন্তর্ভুক্ত রয়েছে। অসম্পূর্ণ শস্য মানে হোল গ্রেইন। হোল গ্রেইন যে ফুড গুলো আছে, হোল গ্রেইন যেমন পাউরুটি পাওয়া যায়, হোল গ্রেইন শস্যের বিভিন্ন প্রোডাক্ট আছে খাবারের, ওগুলো ওই জাতীয় খাবারগুলো। তাহলে আশা করি বাচ্চার ব্যালেন্সড নিউট্রিশনটা হবে। এই যদি আমরা এই এই ব্যাপারটা অনুসরণ করতে পারি, মানে ওর খাদ্যের তালিকার মধ্যে ফল সবজি, প্রোটিনের ভালো উৎসগুলো, জটিল কার্বোহাইড্রেট যেগুলো আমরা আগে বলেছি জটিল কার্বোহাইড্রেট, এবং হোল গ্রেন সম্পূর্ণ শস্যের যে ফুড গুলো আছে, ওগুলো যদি তাকে দেওয়া যায় তাহলে একটা ব্যালেন্স নিউট্রিশন সে পাবে। আচ্ছা, এখন বিশেষ দ্রষ্টব্য, আমি একটা জিনিস নজর দিতে চাচ্ছি এখানে। অনেকে অতি চঞ্চল, আমরা এটা একটু ভাবার বিষয়। অনেকে অতি চঞ্চল হাইপার অ্যাক্টিভ শিশুর খাদ্য থেকে, এই যে এতক্ষণ আমি বললাম যেটা, ওটাই ডিম, দুধ, গমজাত খাবার সহ অনেক খাবারই ঢালাও ভাবে বন্ধ করে দিয়ে থাকেন। এতে শিশুর পুষ্টি ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। এই কথা ঠিক যে অতি চঞ্চলতার একটি কারণ হলো বিশেষ ধরনের খাবার অ্যালার্জি। এখন কোন খাবার সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, আসলে কোন খাবারটা খেলে সে অ্যালার্জি হয়ে যায়। কিন্তু এটিও সত্য, এই খাবারে সবার অ্যালার্জি হয় না। যেটা এতক্ষণ আমি বলে ফেলেছি, এটা আমি একটু জাস্ট আমাদের শেষে এসে একটু বলার চেষ্টা করছি। তার শিশুকে ঢালাভাবে সব খাবার বন্ধ করা উচিত নয়। এর জন্য প্রয়োজন কোন খাবারে সত্যি সত্যি কোনো প্রভাব আছে কিনা তা পরীক্ষা করা। পরীক্ষায় যদি বোঝা যায় একটি বিশেষ খাবার শিশুর আচরণে অতি চঞ্চলতা বাড়িয়ে দিচ্ছে, তবে সেই খাবারটি না দিয়ে পুষ্টির জন্য বিকল্প খাবার দিতে হবে। যেমন আমি সয়া দুধের কথা বলেছিলাম। সয়া দুধটা হচ্ছে, যদি আপনার বাচ্চা নর্মাল দুধে যদি তার অ্যালার্জি হয়, হাইপার বেড়ে যায়, হাইপার অ্যাক্টিভিটি, তখন আমরা সয়া দুধটা দিতে পারি সেক্ষেত্রে। তবে প্রয়োজনে আমরা ডায়েটিশিয়ান, একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নেওয়াটা ভালো, আপনার বাচ্চার সিমটম গুলো বলে আর কি। তো এই ক্ষেত্রে আমি মোটামুটি এতটুকু বলার চেষ্টা করলাম খাবারের ব্যাপারে। এখন আপনার এখানে একটা বিষয় হচ্ছে, এই যে যারা শেয়ার করেছেন কিছুক্ষণ আগে আমাদের গ্রুপে, দুইজন আপনারা মানে বাচ্চা সমস্যা নিয়ে লিখেছেন। একজন ভাইয়া লিখেছেন হচ্ছে বাচ্চা, আমি এই ক্ষেত্রে বলছি, লিখেছেন হচ্ছে বাচ্চার বয়স 15 বছর, 15+ এসএসসি দিবে, সে খুব চেঁচামেচি করে। তাহলে আমরা এই কেসটাকে আমরা এখন আলোচনা করতে পারি। এই ক্ষেত্রে সে খুব চেঁচামেচি করে, সে না শুনতে পারে না। তাহলে ভাইয়া এটা লিখেছিলেন মনে হয় আবুল হোসেন ভাইয়া, নাকি আবুল হোসেন ভাইয়া লিখেছিলেন মনে হয়, এই যে বাচ্চার সমস্যার কথা। ভাইয়া কি নাই? হ্যাঁ, আবুল হোসেন ভাই লাগছে, আবুল হোসেন ভাই। হ্যাঁ ভাইয়া, ভাইয়া থাকলে তো ভালো। ভাইয়া কি নাই গ্রুপে? একটু দেখি, এটা উনি লিখছেন। আবুল হোসেন ভাইয়া মনে হয় আমাদের সাথে এখন এই মুহূর্তে নাই মনে হয়, উনি হয়তো কোথাও গেছেন। আচ্ছা, তারপরে আমি এটা বলি, এই যে ওর সমস্যাটা কিন্তু আমাদের আজকে ক্লাসের সাথে আহ, মানে একেবারে মানে মিলে গেছে। আমার মেয়ের বয়স